বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মহাখালী মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি করোনা মহামারীতেও তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তাহলে তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমরা পড়ব শোভা, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এক নজরে আমরা দেখে নিই। শোভা রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু। জন্ম হচ্ছে 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিখ্যাত ঠাকুর পরিবারে। মৃত্যু হচ্ছে 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 সালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, তারপর আছে সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। তার অজস্র রচনার মধ্যে আছে মানসী, সোনারতরী, খনিকা, চিত্রা, কল্পনা, তারপর আছে বলাকা পুনশ্চ, ঘরে বাহিরে, যোগাযোগ, তারপর আছে শেষের কবিতা, ডাকঘর, রক্তকরবী, বিসর্জন, আর হচ্ছে গল্পগুচ্ছ। শব্দার্থ তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সেই কিন্তু তার প্রথম বনফুল কাব্য প্রকাশিত হয়। আর 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। কবি সম্পর্কে আমরা জানলাম। তারপরে দেখো শব্দার্থ দেখো, গর্ভের কলঙ্ক মানে সন্তান হিসেবে কলঙ্ক। আর একটা আছে, তারপর দেখো উষ্ঠাধর অর্থ উষ্ঠ এবং অধর বা উপরের আর নিচের ঠোঁট। কিশলয় অর্থ গাছের নতুন পাতা। সুদীর্ঘ পল্ল বিশিষ্ট মানে বড় পাতা বিশিষ্ট। বিজন মহত্ব মানে জনশূন্য, নির্জন। মহত্ব অর্থ অবদান। তর্জমা অর্থ অনুবাদ। অস্তযান মানে ডুবন্ত। অনিমেষ অর্থ অপলক। উদয় অর্থ আবির্ভাব ও তিরোভাব। তন্নী অর্থ ক্ষীণ ও সুগঠিত, অঙ্গ বিশিষ্ট। ঢেকিশালা মানে ঢেকি হলো ধান থেকে চাল তৈরির লোকজ একটা যন্ত্র, যে গ্রামে দেখা যায়। এটা যেই ঢেকিতে ধানও ভানা যায়, আবার ধানের যে চাউলের যে গুঁড়ি আছে সেটাও কিন্তু করা যায় এই ঢেকিতে। তারপরে দেখো বাখারি, কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। আর একটা দেখো গৃহস্থ সচ্ছলতা মানে পারিবারিক দৈনন্দিন। তারপর দেখো চিরনিস্তব্ধ হৃদয় উপকূল মানে শান্ত হৃদয়। ঝিল্লি রবপূর্ণ, ঝিঝি পোকার আওয়াজ। গণ্ডদেশ অর্থ গাল। মুখ অর্থ বধির বা বোবা। বিষাদ শান্ত অর্থ দুঃখমগ্ন। পূর্ণিমা তিথি মানে চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। কন্যা ভারগ্রস্ত পিতামাতা মানে যে পিতা মাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি। কপল অর্থ গাল। নেত্রপল্লব অর্থ চোখের পাতা। আর শুল্ক দ্বাদশী মানে চাঁদের 12তম দিন। তাহলে আমরা এখন মূল আলোচনায় চলে গেলাম। শোভা গল্পটা আসলে অনেক সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর তার সূক্ষ্ম তুলির আসরে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই গল্পের একটা মানে মেয়ে, যে মেয়েটির প্রধান চরিত্র যে ছিল সে ছিল, মেয়েটির নাম ছিল শোভাসিনী। শোভাসিনী এর 3 বোন ছিল। বড় 2 বোনের নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী, আর ওর বাবা তার ছোট মেয়েরকে আদর করে নাম লিখেছিল সুভাসিনী। 3 মেয়ের চেয়ে কিন্তু ওর বাবা বাণীকণ্ঠ ছিল, শোভার বাবা শোভাকে অনেক আদর করত। তার মা কিন্তু শোভাকে এই কথা বলতে পারতো না দেখে মাতা তার নিজের গর্ভের কলঙ্ক হিসাবে তাকে বিরক্ত বোধ করত, তার প্রতি বিরক্ত ছিল। কিন্তু বাবা তাকে প্রচণ্ড ভালোবাসত। শোভাদের যে গ্রামের যেই গল্পটি নিয়ে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি ফুটিয়ে তুলেছেন, সেই গল্পের মধ্যে শোভাদের বাড়ি ছিল
চণ্ডীপুরে সেই গল্পের মানে গল্পের বাড়ি ছিল চণ্ডীপুরে। চণ্ডীপুরের ভিতরে যে গ্রামের যে কিছু কিছু জিনিস তার গল্পের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে নদীর কথা তুলে ধরেছেন, তারপরে আছে বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আমবাগান, কলাবাগান, অনেক কিছু। আর ওইখানে প্রকৃতির অনেক কিছু এই গল্পের মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তারপরে নদী ছিল, নদীর কলধ্বনি ছিল, তারপরে লোকের কোলাহল, তারপরে মাঝির গান, পাখির ডাক, তরুমর্মর, আর সমস্ত কিছু মিশায়ে এই গল্পটা আসলে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে দেখো, মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত তখন গৃহস্থরা ঘুমাইতো, পাখি ডাকতো না, খেয়া নৌকা বন্ধ থাকতো। আর মাঝখানে কি করতো, কাজকর্মের মাঝখানে ভয়ানক বিজন মূর্তি আসতো। তারপরে কি রুদ্র মহাকাশের তলে একটা বোবা প্রকৃতি, একটা বোবা যে মেয়ে, সেই মেয়েই কিন্তু নিজের তার খেলার কোনো লোক ছিল না, তার সাথে কেউ ওরকমভাবে খেলতো না, কিন্তু প্রকৃতিই ছিল তার সবচেয়ে আপনজন। যে প্রকৃতির কাছে গিয়ে তার বোবা মনের যে মানে প্রকাশ, সেই প্রকাশ কিন্তু প্রকৃতির কাছে যেই করতো। প্রকৃতিই ছিল তার একমাত্র আপনজন। আর শোভার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধু ছিল, সেই বন্ধুর মধ্যে গোয়ালের দুটি গাভী ছিল। সেই গাভী দুটি, তাহাদের মধ্যে সেই গাভী দুটির নাম হচ্ছে সর্বশী, আর একটা হচ্ছে পাঙ্গুলি। শোভা সেই গাভীর সাথে অনেক সময় গিয়ে গোয়ালঘরে গিয়ে সেই গাভীর সাথে গা ঘেঁষে দাঁড়াইতো, শিং ঘষে ঘষে তার সাথে বিভিন্ন আদর করতো তার সেই গরুগুলোকে। আর তার যে মানে সান্ত্বনা দিতে চেষ্টা করতো, যে মানে শোভাকে সান্ত্বনা দিতে চেষ্টা করতো। তার কিন্তু গরু ছাড়াও আরও তার ছিল, কাছের ছিল, সেটা ছিল ছাগল, আবার বিড়াল শাবক ছিল। এই গল্পের মধ্যে কিন্তু বিড়াল শাবকের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে, যে বিড়াল শিশুটি ছিল যে দিনে দিনে কি করত, রাত্রে যখন দিনে এবং রাতে সে শোভার কোলের ভিতরে গিয়ে সে নিঃসংকোচে কিন্তু তার অধিকার আদায় করত। শোভার কাছে গিয়ে শোভা অনেক আদর করত। আর তার উচ্চ শ্রেণী জীবের মধ্যে শোভাই আরও একটি সঙ্গী জুটেছিল, সেটা হচ্ছে গোসাইয়ের ছেলে ছিল, সেই ছেলের নাম ছিল প্রতাপ। সেই প্রতাপের সাথেই কিন্তু শোভার একটা ভালো সম্পর্ক ছিল। সে প্রতাপ কিন্তু গোসাইয়ের ছেলে, কিন্তু সে গোসাইয়ের ছেলে থাকা সত্ত্বেও সে শোভার সাথে কথা বলতো। মানে শোভা ছিল একটা নীরব হচ্ছে যে বালিকা, যে তাকে যখন প্রতাপ যখন ছিপ তুলে যে মাছ ধরতো, ছিপ দিয়ে মাছ ধরতো, তখন তার হচ্ছে নীরব সঙ্গী ছিল কিন্তু সেই শোভা। যে মাছ ধরার সময় কিন্তু যে নীরব থাকে, একটা সঙ্গী থাকে, সেই সঙ্গীর ভিতরে কিন্তু ওই হচ্ছে সেই সঙ্গীর সবচেয়ে কাছের সঙ্গী ছিল কিন্তু সেই শোভা, যে একটা পান সেধে নিয়ে আসে, সে নিয়ে তারপরে ওই প্রতাপকে দিত। প্রতাপ আনন্দের সহিত সেইখানে ওর সাথে কথা বলতো। তো শোভার যখন প্রতাপ ডাকতো, তখন শোভার হিসাবে না ডেকে তাকে বলেই ডাকতো সবসময়, যে কাছের একজন মানুষ হিসাবে তাকে সবসময় শোভার মর্যাদা সে বুঝতো। প্রতাপ কিন্তু বুঝতে পারতো সে কাছের মর্যাদা। তারপরে তোমরা দেখো, এখানে শোভার কিছু কিছু দিক এখানে তুলে ধরা হয়েছে। তারপর দেখো তোমরা, শোভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথায় মণি ঘাটে রাখিয়া যাইত। এটা কিন্তু সাধু ভাষায় দেওয়া রয়েছে। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্লটিকায় সোনার পালঙ্কে কে বসিয়া। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে আমাদের সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। বাণীকণ্ঠ কিন্তু পিতা হিসাবে নিজের মেয়ে, ওই দুটো মেয়েকে নিয়ে এত চিন্তিত ছিল না, কিন্তু বেশি চিন্তিত ছিল শোভাকে নিয়ে। কারণ শোভা ছিল একজন বোবা একটা মেয়ে, যে তার লোকে বিভিন্নভাবে অনেক নিন্দা করত, ভালো চোখে শোভাকে দেখতো না, যার কারণে অনেক কথা শুনতে হতো।
আর বাণীকণ্ঠ দুবেলা সচ্ছলভাবে চলাচল করতো, 2 বেলা 2 মুঠো ভাত খেত, মাছ ভাত খেত। এজন্য তাদের গ্রামে কিন্তু এক্ষেত্রেও মনে করো শত্রুর অভাব ছিল না। তারপরে প্রতাপ যখন শোভার বাবা যখন শোভার মা আর বোনেরা মিলে যখন মন স্থির করলো যে শোভাকে এখান থেকে নিয়ে যাবে কলকাতায়, তখন সে শোভা আর প্রথম যখন জানতো না ওইভাবে, তখন প্রথম তাকে প্রতাপ তখন হেসে বলতো, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তার বিয়ের জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু তার মনের ভিতরে একটা ভয় যে একটা নতুন পরিবেশে কিভাবে খাপ খাইয়ে চলবে, আর সে তো কথা বলতে পারে না। তার ভিতরে যে বুকের জমা বাঁধা যে কষ্ট, সেটা কষ্ট কিন্তু তার ছিল নিজের কষ্ট, কারণ সে তো ওইভাবে প্রকাশ করতে পারতো না। কিন্তু তার বাবাই ছিল একমাত্র কাছের যে সঙ্গী, সে কিন্তু কিছুটা হইলেও তার মানে কাছে সাথে থাকতো, কিংবা তার দুঃখটা কিছুটা হইলেও সে করতো। কিন্তু অন্য কারো যেরকম বোন ছিল 2টা, তারপরে ওর মা ছিল, ওরা কিন্তু কখনোই শোভার সাথে কোনো বিষয় নিয়ে কিংবা কোনো বিষয়ে তার আশ্বাস দিত না। কিন্তু তারপরে বলতেছে, তারপর প্রতাপ যখন বলে, বর তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস নে, মানে দেখো আমাদের, মানে ভুলে যেও না। তখন এই কথা বলে আবার মাছের দিকে মনোযোগ দেয়। তখন বাণীকণ্ঠ যখন ঘরের ভিতরে শুয়েছিল, তখন বাণীকণ্ঠ বসে এখানে তামাক খাচ্ছে শয়নকক্ষে বসে, তখন শোভা তার পায়ের আওয়াজ পেয়ে ওখানে শোভা তার পায়ের কাছে গিয়ে মুখের দিকে চেয়ে কেঁদে ফেললো। তার মানে যে ও যে একটা নতুন পরিবেশে যাবে, সেটা আসলে ওর মা চেয়েছিল, বোনরা চাচ্ছিল যে ওকে একটা নতুন পরিবেশে নিয়ে যায়, যাতে না জানায় এই কাজটা করবে। সেজন্য আরেকজনকে মনে করো সব দিক থেকেই একটা লোককে মনে করো না জানিয়ে এই কাজটা করবে, তার নিজের ভিতরে একটা সবসময় খারাপ লাগা একটা কাজ করতো। সেজন্য সে বাবার কাছে গিয়ে অনেক মানে চেষ্টা করে যে যাতে ওর কলকাতায় নিয়ে যাওয়া না হয়, ওর মাদের যেন একটু বোঝায় যে ও যেন এখানে থেকে যায়। তো এখানে অবশেষে সান্ত্বনা দিতে গিয়ে কিন্তু বাণীকণ্ঠ যখন সান্ত্বনা দিতে যায় মেয়েকে, তখন নিজেই কেঁদে ফেলে। কারণ শোভা দেখতে অনেক সুন্দর ছিল, সুশ্রী ছিল, কিন্তু তার মুখের যে আওয়াজ, সেই কথা না বলতে পারার একটা মানে খারাপ লাগা, সেটা কিন্তু আসলে বাবা হিসাবে সে কিন্তু আসলে খারাপ লাগতো তার। আর শোভা তো নিজের বাবাকেই সবসময় করতো, আর নিজের কষ্টটাও কিন্তু কারোর সাথে ওইভাবেই করতে পারতো না। তারপরে কলকাতায় যখন যাবে, তখন তার সময় কাছে আসলো। ও কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য দিন স্থির হয়েছে। গোয়ালঘরে যে বাল্য সখী ছিল, তার মানে গোয়ালঘরে যেগুলা গরু ছিল, তাদের কাছ থেকে বিদায় নিতে গেল। তারপরে গলা ধরে কি করলো, একবার দুধ চোখে তারা কথা না বলিয়া তাহাদের মুখের দিকে চাইল। তার মানে তারা তো বোবা প্রাণী, যে কথা বলতে পারতো না, কিন্তু তার মুখের দিকে চেয়ে যে নীরব। শোভার ভাষা কিন্তু ওই 2টা গাভী যে ছিল গোয়ালে, ওরা কিন্তু বুঝতে পারতো, ওরা কিন্তু সেই শোভার কান্নায় কিন্তু ওরাও কাঁদতো, মনের ভিতরে যে কষ্ট ওটা কিন্তু শেয়ার করতো ওদের সাথে। কিন্তু তার কাছের ছিল, মুখের দিকে চেলো এবং টপ টপ করে সেই অশ্রু জল পড়লো, মানে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। তারপর সে শোভা যখন তার বাবার কাছে গেল, বাবার কাছে যাওয়ার পরে একটা কথা শুধু এখানে লাস্টে দেখো, এখানে গল্পটা অনেক সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। পুরো গল্পটা কিন্তু তোমাদের রবীন্দ্রনাথের যে বইটা আছে, সংস্কৃত বই, সেই গল্পের বইয়ের ভিতরে অনেক সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে। তোমাদের জন্য এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। এখানে একটা কথা বলছে, তুমি আমাকে যেতে দিও না মা। ওর মাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে কলকাতায় যেতে দিও না, আমার মতো 2টি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। তার মানে আমি যেরকম তোমার কাছে তোমার কাছে বাহু বাড়াইয়া যেরকম তোমার কাছে থাকতে চাই, তুমিও ঠিক আমার সেরকমভাবে আমাকে কি করো, আমার সেরকমভাবে তুমি আমাকে রাখো। তার মানে শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প থেকে, ছোট গল্পগুচ্ছ থেকে এই গল্পটি আসলে সংকলিত হয়েছে। এই গল্পটা আসলে অনেক সুন্দর, তোমরা আর একটু ভালো করে পুরো গল্পটা সুন্দরভাবে পড়বে আশা করি। আর বাক প্রতিবন্ধী কিশোরী মেয়ে শোভার আর
লেখকের যে একটা হৃদয় নিংড়ানো ভালোবাসা, সেই গল্পের ভিতরেই কিন্তু হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের দিকটি কিন্তু লেখক অত্যন্ত সুন্দরভাবে ও সাদৃশ্যপূর্ণভাবে, অত্যন্ত সুন্দরভাবে ও মাধুর্যমণ্ডিতভাবে কিন্তু এই গল্পের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কথা বলতে পারে না শোভা, কিন্তু মা মনে করেন যে এই তার নিয়তির দোষ। তার মানে একটা মা যদি, তার সন্তান যদি একটা এরকম হয়, মানে বাক প্রতিবন্ধী হয়, তাহলে কিন্তু সেই মা তার নিজের কলঙ্ক হিসাবে কিন্তু এটা মনে করে যে আমার পেটের সন্তান এরকম হয়েছে, সেরকম নিজেকে দোষারোপ করে সবসময় যে আমার সন্তান আমার জন্যই মনে হয় এরকম হয়েছে। এই যে একটা মানে নিয়তির দোষ, বাবা কিন্তু তাকে অনেক ভালোবাসতেন, কারণ বাবাই ছিল তার একমাত্র সঙ্গী, আর কেউ কিন্তু তার এর সাথে এভাবে মিশতও না, খেলতও না তার সাথে। আর তার বিশাল একটি আশ্রয়ের জগৎ, কিন্তু বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে, যারা হচ্ছে সেই প্রকৃতি কিন্তু সেই আশ্রয় জগৎ। আর সেই পোষা প্রাণী কিন্তু তার অনেক কাছের ছিল, সেই পোষা প্রাণীগুলো যাদের সাথে ও তার নিজের কথা আলোচনা করতো, সব করতো। আর তাদের সে ছিল কিন্তু তাদের অনেক কাছের, আর সব সময় তাদের সাথে নিজের কথাগুলো মানে করতো, ভাগাভাগি করে নিত। তার কারণ তার তো কোনো বন্ধু ওইভাবে ছিল না, তার বান্ধবী ছিল না যে তার সাথে সে নিজের কথা ওইভাবে সব কিছু মানে ভাগাভাগি করে। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সুন্দরভাবে এই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর মন ও চিন্তা, নিয়েই কিন্তু অনুভূতির কথাই কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে এই গল্পের মধ্যে উপস্থাপন করেছেন। আর এই গল্পের মধ্যে সমাজে যেসব মানে শিশু আছে, যেসব বিকশিত যেসব শিশুর প্রতি যে সকলের একটা মমত্ববোধ, একটা দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু এই গল্পের মধ্যে দৃষ্টিভঙ্গি প্রস্তুতে কিন্তু সহায়তা করতে পাই এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অত্যন্ত সুন্দরভাবে। কারণ এটা একটা মানে বোবা মেয়ে, তার নিজের ভিতরের যে কষ্ট, আর যে হচ্ছে মানে কারোর সাথে মিশতে না পারার একটা কষ্ট, মানে এই গল্পের ভিতরে গল্পটা পড়লে আসলে অনেক খারাপ লাগে। অনেক সুন্দর একটা গল্প। আশা করি তোমরা এই গল্পটা সুন্দরভাবে বাসায় পড়বে। আর পুরো গল্পটা যদি অত্যন্ত সুন্দরভাবে তোমরা পড়ো, তাহলে আর একটু বিস্তারিত জানতে পারবা। আর পড়ার আগে তোমরা এই গল্পটা পড়ার আগে তোমরা এই শব্দার্থগুলা পড়বে। পরবর্তীতে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন তো করোনা তো আস্তে আস্তে বাড়তেছে, তো তোমরা সবাই, আমি আশা করব যে তোমরা সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, যেখানে যাবে মাস্ক পরে যাবে আর সচেতন থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।